নমস্কার অশোকবাবু, হাউতে আপনাকে স্বাগত। আমি জয়তী। কেমন আছেন? প্রথম প্রশ্নটা থাকবে এটাই। ভালো আছি। আচ্ছা, সামনে লোকসভা ভোট, ব্যস্ত কি প্রচারের জন্য? হ্যাঁ, কিছুটা তো ব্যস্ততা আছি। কিন্তু আমাদের এখানে সমস্যাটা হচ্ছে এখনও আমরা এখানে বামফ্রন্টের পক্ষ থেকে আমরা কংগ্রেস প্রার্থীকে সমর্থন করব, কিন্তু কংগ্রেস এখনও তাদের প্রার্থীটা চূড়ান্ত করেনি। সেই জন্য একটু আমাদের প্রচারে একটু অসুবিধা হচ্ছে। তাছাড়া আমাদের কর্মী মিটিং, সাধারণ সভা, এগুলো আমাদের চলছে। আচ্ছা, এই লোকসভা কেন্দ্রে এইবারে লোকসভায় মানে আপনি বললেন যে কংগ্রেসকে আপনারা সমর্থন করছেন, তাহলে এই যে জোট হচ্ছে, এই জোট ঠিক কী কী ইস্যুতে লড়বে? না, জোট তো সামগ্রিকভাবে আমাদের দেশের এখন যা পরিস্থিতি, প্র্যাকটিক্যালি তো একটা স্বৈরতান্ত্রিক শাসন চলছে এবং আমাদের দেশে একটা ফ্যাসিবাদের পদধ্বনি শোনা যাচ্ছে। ইতিমধ্যেই মোদী সরকার এমন কিছু পদক্ষেপ নিচ্ছেন যে পদক্ষেপের মধ্য দিয়ে এটা বোঝা যাচ্ছে যে ভারতবর্ষের গণতন্ত্রের ভবিষ্যৎটা খুব অন্ধকার, এবং বিরোধীদের কণ্ঠরোধ করা, মত প্রকাশের স্বাধীনতা সেটাকে কেড়ে নেওয়া, এবং তার সাথে সাথে বিরোধী কোনো মত তারা শুনতে চাইছে না, কোনো বিরোধী মত শুনতে চাইছে না। এবং এমনকি অপর যাকে বলে অন্য জাতি বা অন্য ধর্মের মানুষ, তাদেরকে তারা বরদাস্ত করতে চাইছে না। এবং কেউ যদি কোনো সরকারের বিরুদ্ধে যদি কিছু কথা বলে, তাদেরকে সাথে সাথেই বলা হয় এরা দেশদ্রোহী, এরা হচ্ছে আরবান নকশাল, বা বলে টুকরে টুকরে গ্যাং। তো এই যে পরিস্থিতি, এই একটা শ্বাসরুদ্ধকারী একটা পরিস্থিতি যে সৃষ্টি হয়েছে, তার বিরুদ্ধে গণতন্ত্র রক্ষা করবার জন্যে এবং এই ফ্যাসিবাদী প্যাটার্নে যে ধরনের আক্রমণগুলো চলছে, তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্যেই এই যে 26টা পার্টি নিয়ে যে একটা যে ব্লক তৈরি করা হয়েছে, সেই ব্লকের মধ্যে আমরাও আছি। স্বাভাবিকভাবে আমরা প্রথমে যেটা সবচেয়ে বেশি জোর দেবো এই প্রচারে, সেটা হচ্ছে গণতন্ত্রের প্রশ্নে এবং এই স্বৈরতান্ত্রিকদের প্রশ্নে সাম্প্রদায়িকতার যে বিরোধিতা করে, ধর্মান্ধতার বিরোধিতা করে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে ভারতবর্ষে যাতে নয়া ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করতে না পারে, এই সমস্ত বিরুদ্ধে আমরা রাজনৈতিকভাবেই আমরা প্রচারটা করব। তাছাড়া আমাদের এখানে আমাদের স্থানীয় জেলার কিছু অনেকগুলো বিষয় আছে। যেমন এখানে আবার সমতলের 4টা বিধানসভা কেন্দ্র, 3টে হচ্ছে পাহাড়ের বিধানসভা কেন্দ্র। তো পাহাড়ের কতগুলো সমস্যা আছে ওখানে, যদি বলেন কি কি সমস্যা। পাহাড়ে যেমন সমস্যা আছে, সেটা হচ্ছে পাহাড়ের মানুষকে গত 3বার পরপর বিজেপি জিতেছে। 3বারই তারা বলেছে 11টা জনজাতিকে তারা জনজাতির শিডিউল ট্রাইবের স্বীকৃতি দেবে, সেটা দিচ্ছে না। কখনো বলেছে আমরা গোর্খাল্যান্ড এনে দেবো, এটা নিয়েও মানুষের মধ্যে একটা অসন্তোষ আছে। এই যে জিটিএ করা হয়েছে, সেই জিটিএর হাতে কেন্দ্রীয় সরকার অনেক বেশি অর্থ দেবে এই কথা বলা হয়েছিল, সেটাও দিচ্ছে না। তাছাড়া এমপ্লয়মেন্টের প্রবলেমটা বিরাট, কর্মসংস্থানের প্রবলেমটা, এখানে ঠিকাদারি ছাড়া সেভাবে কর্মসংস্থান একেবারেই সৃষ্টি হয় না। নেপালি ভাষা বা গোর্খা ভাষা, এই ভাষার আরও বিকাশ দরকার, এর চর্চা দরকার, এই সাংস্কৃতিক চর্চা, ভাষাগত চর্চা, এইগুলো আমাদের অনেকগুলো বিষয় আছে। তাছাড়া রিসেন্টলি কেন্দ্র সরকার সিএ লাগু করেছে, একদম লোকসভা ভোটের একদম মুখেই তারা সিএ লাগু করেছে। আমরা যেমনটা জানি যে এই জলপাইগুড়ি বা শিলিগুড়ি অঞ্চলে বেশিরভাগ মানুষই, যাদেরকে আমরা চলতি ভাষায় বলি বাঙাল, মানে তারা বাংলাদেশ থেকে এসছেন আগে বা পরে। তো এই সিএ লাগু করার ফলে কি কোথাও গিয়ে বিজেপি একটু এটা কি বুমেরাং হতে পারে? কোথাও গিয়ে বিজেপি এটা বুমেরাং হবে। কারণ হচ্ছে এখানে যদিও মতুয়া, যেরকম নদিয়া জেলা বা উত্তর 24 পরগনা জেলা যেরকম অনেক বেশি মতুয়া জাতির মানুষেরা বসবাস করে, তারা শিডিউল কাস্ট, তফসিলি জাতির। কিন্তু এখানে মূলত শিডিউল কাস্ট বলতে নমশূদ্র আছে, রাজবংশী আছে, আর আছে হচ্ছে অনেক নেপালিরা যারা নেপাল থেকে এসছে, তারাও এখানে এসে বহুদিন পর। আর তাছাড়া দেশভাগের পরে এখানকার যে শিলিগুড়ি যত লোক, তার ভেতরে যেমন অবাঙালি আছে প্রচুর, বিহারি মারোয়ারি আছে,
কিন্তু আর যারা বাঙালি যে মানুষেরা আছে তার 90% কিন্তু পূর্ববঙ্গ থেকে আগত। মানুষকে সিএ নিয়ে ভীত এখানে? একদম ভীত, একদম ভীত। তারা সিএ, এমনকি রাজবংশীরা তো সিএ চাই না। আর মতুয়াদের কিছু কিছু প্রথম একটা দুটো বাজনা টাজনা বাজিয়ে তারা মিছিল করেছিল, তাদের নাগরিক সত্তাটা পেয়ে গেল এরকম একটা ধারণা থেকে। কিন্তু ক্রমেই দেখা যাচ্ছে যে মতুয়াদের মধ্যে বা নমশূদ্রদের মধ্যে এখন কিন্তু আর আনন্দ উল্লাস দেখা যাচ্ছে না। তারা খুব চিন্তিত যে একবার যদি বলে, এফিডেভিট দেয়, হলফনামা দেয় যে আমরা অনুপ্রবেশকারী, যদি স্বীকার করে সে, তাহলে তো তাকে তো পুরোপুরি বিদেশি বলে। বিজেপি গভর্নমেন্ট তো বলেছে যে হিন্দু হলে তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে। না না, হিন্দু এবং আরো বেশ কিছু শর্ত আছে না, সেই শর্তের মধ্যে প্রথমে তো তাকে তো একটা এফিডেভিট দিতে হবে, তাকে তো এফিডেভিট দিতে হবে। এবং সেখানে যারা বলছে যে সে যে পূর্ববঙ্গ থেকে এসছে এটা তাকে স্বীকার করতে হবে, এবং তার অনেক রকম তার বাবার বার্থ সার্টিফিকেট দেখাতে হবে, ওরকম অনেক কিছু আছে। এটা করার সঙ্গে সঙ্গে যখন এটা ডাউটফুল হয়ে যাবে তখন তো অনেক মানুষ আশঙ্কা করবে তাকে ডিটেনশন ক্যাম্পের মধ্যে ঢুকিয়ে দেবে। এটাই তো হচ্ছে আসামে। এবং এরা বলছে যে মুসলিমরা সবচেয়ে বেশি সাফার করবে, এটাই ওদের আনন্দের। তা তো না। আসামে কি দেখা গেল, 19 লক্ষ মানুষকে ডিটেনশন ক্যাম্পে রাখার জন্য যে অর্ডারটা করেছে, তারপরে 4 লক্ষ 5 লক্ষ তো মুসলিম হতে পারে, বাকি 14-15 লক্ষই তো হিন্দু বাঙালি। তো সুতরাং এটা তো এইটাই আশঙ্কার মধ্যে সবাই আছে এখানটা আর কি। আচ্ছা, আপনারা শেষ এখানে ক্ষমতায় ছিলেন 2004 সালে, তারপর থেকে এখানে কংগ্রেস ক্ষমতায় এসেছে এবং বিজেপি ক্ষমতায় এসেছে। এই যে এতগুলো 10 বছর, তো এই 10 বছরে এমন কি কি এখানে ঘটেছে বা ঘটেনি যেগুলো আপনারা থাকলে আপনারা সেটা অন্যরকমভাবে করতে পারতেন, বা এমন কি কি উন্নয়ন আপনারা করতে পারতেন যদি ক্ষমতা থাকতেন, যেটা করা উচিত ছিল কিন্তু করেনি কংগ্রেস বা না? আমাদের এখানে যেটা হয়েছে সেটা হচ্ছে শিলিগুড়িতে না 1957 সালেই প্রথম কমিউনিস্ট পার্টি যে প্রার্থী সত্যেন্দ্রনাথ মজুমদার উনি জয় হয়েছিলেন। তারপর 77 সালের পর থেকে 2006 সাল পর্যন্ত আমি 4 বার জিতেছি এখান থেকে। পরে একবার বা 2016 সালে আবার আমি জিতেছি 5 বার। তো মানে 6 সাল পর্যন্ত যতগুলো বিধানসভা নির্বাচন হয় প্রত্যেকটা নির্বাচনে আমরা দেখেছি, আমরা জিতেছি। এমনকি এখানে আমরা লোকসভা নির্বাচন অনেকবার জিতেছি। আমাদের মিউনিসিপ্যালিটি, পরে বলতে গেলে মিউনিসিপ্যাল কর্পোরেশন, না ওই যে 2021 আমরা তার আগে আমাদের অন্যরা সব মেয়র ছিলেন বা চেয়ারম্যান ছিলেন। আমি এই যে 2011 সালে যখন হেরে গেলাম, তারপরে 2015 সালের কর্পোরেশন নির্বাচনে আমি প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম। তারপর আমরা জয় হই, আমি মেয়র হই। আমি 15 থেকে 21 সাল পর্যন্ত মেয়র এখানে ছিলাম। তো আর তৃণমূল কংগ্রেস এখানে একবারই জিতেছে। আগে কংগ্রেস 2009 সালে কংগ্রেস এখানে জিতেছিল। না, এখানে কংগ্রেস জিতেছিল, সেটা হচ্ছে কর্পোরেশনের নির্বাচনে। তারপরে তৃণমূল কংগ্রেস এবারে বিধানসভাতে বিজেপি জেতে, কিন্তু তৃণমূল কংগ্রেস এখানে কর্পোরেশনে জিতেছে। আচ্ছা, তো এখানে কি মনে হচ্ছে যে এখানে আমরা শুনতে পাচ্ছিলাম যে এখানে গাছ কাটা নিয়ে বেশ কিছু প্রতিরোধ হচ্ছে বা অভিযোগ উঠছে শাসক দলের বিরুদ্ধে, যে তারা বিভিন্ন এখানে গাছ কেটে ফেলছে, সেগুলো বিক্রি করা হচ্ছে বা এখানে স্মাগলিং চলছে। তো অভিযোগ তো প্রচুর, শাসক দলের বিরুদ্ধে প্রচুর অভিযোগ। এটা কি সত্যি নাকি এগুলো? হ্যাঁ, বিজেপির বিরুদ্ধে অভিযোগ, শাসক দলের বিরুদ্ধে একই রকমের অভিযোগ, বিশেষ করে দুর্নীতি, জমি গাছ কাটা নিয়ে কি সত্যি এখানে হচ্ছে? এটা নিয়ে কি আপনারা কোনো আন্দোলন গড়ে তুলছেন বা কিছু করছেন? পদক্ষেপ করিনি, এটা একটা প্ল্যান করেছে ওরা, এখনও সেটা শুরু করেনি ওরা। এটা হচ্ছে স্টেশন ফিরার রোড বলে, SF রোড। আচ্ছা, ওই রাস্তার পাশে কতগুলো দোকান টোকান করবে, এই সমস্ত বিষয়তে। আর তাছাড়া গাছ কাটার পরিবর্তে দোকান করে কিভাবে ব্যাপারটা? এই কি ফুড মার্ট এরকম কিছু একটা করবে বলছে, শোনা যাচ্ছে, কিন্তু আমরা কোনো কনফার্ম কিছু না। কিন্তু এখানে সবচেয়ে বড় যেটা হচ্ছে দুর্নীতির সঙ্গে যুক্ত হচ্ছে তৃণমূল কংগ্রেসের নেতারা। তারা 2-3টে বিষয়তে খুব বড় বড় দুর্নীতির সঙ্গে যুক্ত। প্রথম হচ্ছে এখানকার জমির দালালি করা, প্রচুর জমির দালালি, প্রমোটিং, এটা দিয়ে লাখ লাখ কোটি কোটি টাকা কামাচ্ছে কিছু লোক। দ্বিতীয়ত যেটা হচ্ছে নদীর বালি পাথর তোলা, লুট হচ্ছে এখান থেকে। রিসেন্টলি 3 জন ছেলে মারাও গেছে সেখানটাতে। এইটা একটা বিরাট দুর্নীতির জায়গা। এখানে নর্থ বেঙ্গলে প্রচুর জঙ্গল আছে, সেগুলো গাছ কাটা যেটা আর কি, সেটা নিয়েও তৃণমূল কংগ্রেস লুট করছে।
সরকারি যত প্রজেক্টের টাকা আসছে সেটা এদের মধ্যে বিভিন্নভাবে ডিস্ট্রিবিউটেড হচ্ছে, পুরো ভাগাভাগি হচ্ছে। সিন্ডিকেট বাজিটা এখানে খুব সক্রিয়, তোলা এটা মোটামুটি পুরো পশ্চিমবঙ্গ জুড়েই পশ্চিমবঙ্গের কালচার হয়ে গেছে এটা এদের আর কি। সেই জন্য দুর্নীতির সঙ্গে এরা বিভিন্নভাবে যুক্ত, মানে টপ নেতা থেকে নিচে পর্যন্ত। কিন্তু তা সত্ত্বেও তৃণমূল কংগ্রেসের একটা ভোট আছে এখানে, ভালোই ভোট আছে। বিধানসভা নির্বাচনে তারা হেরেছে, কিন্তু পঞ্চায়েতে জিতেছে, কর্পোরেশনে। মূল প্রতিদ্বন্দ্বী কারা এখানে? বিজেপি? লোকসভা হিসেবে যদি আমরা দেখি বিজেপি নাকি ট্রায়াঙ্গুলার ফাইট হবে, মেইনলি বিজেপি এবং বিজেপি এখানে খুব। এখানে একটা অর্থনীতি আছে, এই যে সেটাকে অর্থনীতিটা এরকম একটা অর্থনীতি, ক্যাপিটালিজম উইদাউট ক্যাপিটাল, অর্থাৎ প্রচুর মানুষ পয়সা রোজগার করছে কোনো পুঁজি বিনিয়োগ না করেই। এবং এখানকার অর্থনীতিটা টোটালি হচ্ছে মৌলবাদী অর্থনীতি। একটা বিজেপির যে অর্থনীতিতে বিশ্বাস করে সেই অর্থনীতিটা এখানে খুব শক্তিশালী হয়ে গেছে। এবং তাছাড়া একটা অবাঙালি মানুষের এখানে বিরাট 40% বা 45% হচ্ছে এখানে মারোয়ারি বা বিহারি বা এই ধরনের, এইগুলো খুব বেড়ে গেছে। এবং তারা একটা এখানকার মানুষের উপরে একটা নর্দার্ন ইন্ডিয়ার মানে উত্তর ভারতের একটা যে সংস্কৃতি, সেই সংস্কৃতিটাকে তারা এখানে জাঁকিয়ে বসছে এবং সেই সংস্কৃতিটা এখানে এস্টাবলিশ করতে চাইছে। আচ্ছা, আমরা দীর্ঘদিন ধরে একটা লড়াই চলছে বা একটা অভিযোগ রয়েছে উত্তরবঙ্গের মানুষের, যে দক্ষিণবঙ্গ বা কলকাতা স্পেশালি যেইভাবে উন্নত হয়েছে বা উন্নতি হচ্ছে বা যেই প্রকল্প সেখানে শুরু করা হয়, সেখান থেকে উত্তরবঙ্গ বঞ্চিত। আপনি দীর্ঘদিন এখানে ক্ষমতা ছিলেন, আপনি সরকার পড়ে যাওয়ার পরও তৃণমূল সরকারের আমলে আপনি এখানে ক্ষমতা ছিলেন, আপনি এমএলএ ছিলেন, আপনি মেয়র ছিলেন 2021 অবধি। এটা নিয়ে আপনার কি বক্তব্য? না, এখানে যদি যে কোনো লোককে জিজ্ঞাসা করা যায় শিলিগুড়িতে, তারা একটা কথাই বলবে, যা উন্নতি হয়েছে আমার সময়তেই এবং বামফ্রন্ট সরকারের সময়তে। আমি যেমন মন্ত্রী ছিলাম, পরে মেয়রও হয়েছি, আবার এমএলএও আমি ছিলাম, বহু লড়াই সংগ্রাম করে, বহু দাবি দেওয়া আদায় করে শিলিগুড়ি যা দেখা যাচ্ছে, দেখতে দৃশ্যমান যা আছে, সবই হচ্ছে সিপিএম করেছে, বামফ্রন্ট করেছে। সেই তুলনাটা রয়ে যাচ্ছে যে দক্ষিণবঙ্গের মতো অতটা উন্নতি করতে পারেনি, সেটা মানে কেন? বা দক্ষিণবঙ্গের কলকাতার বাইরে অনেক শহর থেকেও শিলিগুড়িতে ওই সময়তেই অনেক উন্নতি হয়েছে সমস্ত ক্ষেত্রে, এমনকি খেলাধুলা, সাংস্কৃতিক ক্ষেত্রে, এই ধরনের মানে ক্ষেত্রেও কিন্তু প্রচুর উন্নতি আমাদের সময়তেই এটা হয়েছে। কিন্তু উত্তরবঙ্গের সামগ্রিকভাবে যদি বলা যায়, একটা বঞ্চনা তো আছেই। মানে আপনি বলছেন শিলিগুড়িতে উন্নতি হয়েছে ঠিকই, কিন্তু উত্তরবঙ্গ ওভারঅল একটা পিছিয়ে, উত্তরবঙ্গের একটা অনেকটাই পিছিয়ে আছে, বিশেষ করে এমপ্লয়মেন্টের দিক থেকে। এটা তো পুরো পশ্চিমবঙ্গে মোটামুটি এখন ইস্যু, এমপ্লয়মেন্টের ইস্যুটা। আচ্ছা, এইবারের যে ভোট, এই ভোটে আপনাদের মানে ইস্যু কি রুজি রুটি, বেকারত্ব, তারপরে বিভিন্ন জিনিসপত্রের মূল্যবৃদ্ধি, রান্নার গ্যাসের দাম বৃদ্ধি, এটা থাকছে নাকি? কি মনে হয় যে মানুষ কিসের ভিত্তিতে ভোট দিচ্ছেন, নাকি জাতপাত, ধর্ম, রাম মন্দির এইসবের ভিত্তিতে? গত যে লোকসভার ভোট হয় 19 সালে বা 2021 সালে যে বিধানসভা নির্বাচন হয়, এখানে বিজেপি বেশিরভাগ আসন পেয়েছিল। 8টা উত্তরবঙ্গের মধ্যে 7টাই বিজেপি পেয়েছিল। এখানে কিন্তু বিজেপি একটা কৌশলের এটা ফল, এটা হচ্ছে আইডেন্টিটি পলিটিক্স। অর্থাৎ এই আইডেন্টিটি পলিটিক্সটা একসময় এখানে ছিল ট্রাইবালদের মধ্যে, রাজবংশীদের মধ্যে, নেপালিদের মধ্যে বা নমশূদ্রের মধ্যে নিজেদের পরিচিতি সত্তার বিকাশ হোক, এই যে বিষয়টা, তাদের ভাষার বিকাশ হোক, এগুলোর মধ্যে কোনো অন্যায় কিছু নেই। সেই জন্য আমরা সবসময় বলি, যেমন আমরা রাজবংশী ভাষাকে 8ম তফসিলে অন্তর্ভুক্ত করা হোক, সেটা আমরাও চাই। ট্রাইবালদের ছোটো ছোটো যে ভাষাগুলো আছে সেগুলো যাতে লুপ্ত না হতে পারে, সেগুলো আরও বেশি বিকশিত হোক, সাংস্কৃতিক কার্যকলাপটা আরও বৃদ্ধি পাক, এটা তো আমরা সবসময় চাই। কিন্তু বিজেপি একটা প্রতিশ্রুতি দিয়েছিল, তারা যদি এখানে ইউনিয়ন টেরিটরি করবে উত্তরবঙ্গ নিয়ে, বা একটা পৃথক রাজ্য করবে, এইটা মানুষের মধ্যে একটা বিরাট প্রভাব পড়েছিল। কিন্তু এটা আর দার্জিলিংয়ে বলেছিল গোর্খাল্যান্ড করে দেবে। সেটার জন্য কি ওই ইস্যুটা কোথাও কাজ করেছে যে পিছিয়ে রয়েছে দক্ষিণবঙ্গের থেকে? দার্জিলিং পাহাড়ে এই গোর্খাল্যান্ডের যে ওরা প্রতিশ্রুতি দিয়েছিল, এইটাই বড় কার্যকরী হয়েছিল। আর একটা হচ্ছে উত্তরবঙ্গে বিভিন্ন একেবারে কুচবিহার থেকে শুরু করে মানে মালদা পর্যন্ত যদি দেখা যায়, এবং সেখানে যে বিজেপি জিতেছিল বেশিরভাগ আসনে লোকসভাতে বা বিধানসভাতে, সেটাই সেপারেট স্টেট
পৃথক রাজ্যের একটা বড় ইস্যু ছিল। কিন্তু আমরা মনে করি এখানে মুসলিম বা শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, নেপালি এবং তার সঙ্গে যদি ওবিসি যদি ধরা যায়, অন্ততপক্ষে 60% ওপরের মানুষই হচ্ছে এই অংশের মানুষ। এখানে কিন্তু উচ্চ জাত যাদেরকে বলা হয়, উচ্চ বর্ণের যারা আর কি, তাদের থেকে এই অংশের মানুষরা অনেক বেশি। তারা কিন্তু তাদের বেশিরভাগটাই হচ্ছে তারা হচ্ছে কৃষক। তারা যে জিনিসটা উৎপাদন করছে, এখন বহু কৃষকরা কৃষি পণ্য উৎপাদন করতে চাইছে না, চাষবাস করতে চাইছে না, কারণ তারা দাম পাচ্ছে না। সেই জন্য তারা আনঅর্গানাইজ সেক্টরে কিছু এদিক সেদিক করে কিছু কাজ করে, হয়তো কৃষি মজুরে কাজ করে। বহু এখান থেকে মালদা থেকে বা কুচবিহার থেকে বহু বাইরে চলে যাচ্ছে, পরিযায়ী শ্রমিক হয়ে চলে যাচ্ছে। চা বাগানের শ্রমিকরা এখানে, ওদের একটা বিরাট দাবি ছিল বহুদিন থেকে, তৃণমূল কংগ্রেস গভর্নমেন্ট তারা স্বীকার করেছিল, দাবিটা মেনে নিয়েছিল, সেটা হচ্ছে তাদের মিনিমাম ওয়েজ দেবে। কিন্তু আজও মিনিমাম ওয়েজটা কার্যকরী হয়নি। এটা নিয়ে খুবই একটা ক্ষোভ বিক্ষোভ আছে। কিন্তু মুশকিলটা হচ্ছে মানুষের যে অর্থনৈতিক বা সামাজিক যে ক্ষোভ বিক্ষোভগুলো আছে, এরা এটাকে ডাইভার্ট করে দেয় অন্যভাবে। বিজেপিও করছে, তৃণমূলও করছে, এবং এটা একটা হিন্দুত্বের কথা বলে, হিন্দু মুসলমানের মধ্যে একটা বিদ্বেষের রাজনীতি করে, ঘৃণার রাজনীতি করে। এইটা ওরা ভীষণভাবে এখানে উত্তরবঙ্গে এটা করছে। সফল হচ্ছে, হ্যাঁ হচ্ছে, সফল হচ্ছে। এটাই একটা বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে। সেখানে বামফ্রন্ট বা যদি কংগ্রেসের জোট হয়, তাদের প্রতিশ্রুতিগুলো ঠিক কী কী হবে? যদি আমি একদম বলি, টু দি পয়েন্ট যদি আপনি বলেন, প্রতিশ্রুতিগুলো কী কী হবে, কেন মানুষ আপনাদেরকে ভোট দেবে এখানে দার্জিলিং লোকসভায়? দার্জিলিং পাহাড়ে তো আমরা যেটা চাইবো দার্জিলিং লোকসভাতে, সেটা হচ্ছে যে 11টা জনজাতির স্বীকৃতি আমরা চাইব। জিটিএর হাতে আরও ক্ষমতা দিয়ে ষষ্ঠ তপশিলের মধ্যে, 6 শিডিউলের মধ্যে দার্জিলিং জিটিএকে অন্তর্ভুক্ত করা হোক। দার্জিলিং একটা ইউনিভার্সিটি করেছে, সেই ইউনিভার্সিটির কোনো মাথা মুন্ডু কিচ্ছু নেই, একটা ভাইস চ্যান্সেলর পর্যন্ত সেখানে নেই। তাহলে ফুল ফ্লেজ এখানে একটা ইউনিভার্সিটি হোক, মেডিকেল কলেজ হোক, সরকারি অফিসগুলিতে বা স্কুল কলেজে যে শূন্য পদ আছে সেগুলোকে পূরণ করা হোক। এবং তাছাড়া এখানকার পরিকাঠামো উন্নয়নটা ভীষণ প্রয়োজন। পানীয় জলের একটা পাহাড়ে একটা বিরাট সমস্যা আছে, এইগুলো আমাদের স্থানীয় হিসাবে থাকবে। আবার আমাদের যেটা থাকবে সেটা হচ্ছে যে সমতল অঞ্চলে আমাদের চা বাগানগুলিতে যে ন্যূনতম মিনিমাম ওয়েজ সেটাকে চালু করা হোক। যারা এখনও শহরে অনেক মানুষ এখনও জমির পাট্টা পায়নি, এই জমির পাট্টা দেওয়া, উদ্বাস্তুদের জমির দলিল দেওয়া, আবার অন্য যারা আছে তাদেরকে পাট্টা দেওয়ার ব্যবস্থা করা। এখানে একটা বড় সমস্যা হচ্ছে পাহাড়ি নদী, এবং সেখানে নদীগুলো ডাইভার্ট হয়ে যায়, সে নদী বাঁধ, এটা একটা খুব বড়। পানীয় জলের একটা বিরাট সমস্যা শিলিগুড়ি সমতল অঞ্চলেও, গ্রামাঞ্চলে এবং কি শহরাঞ্চলেও, সে পানীয় জলের প্রকল্পটা এখানে করা হোক। তো এইরকম শিক্ষার ব্যবস্থাটাকে আরও বেশি উন্নতি করা হোক। এরকম অনেকগুলো দাবি, স্থানীয় দাবি সেগুলো আছে, সেগুলো আমরা তুলব। একদম শুরুতে বলছিলেন যে বিজেপি কীভাবে মানুষের ডাইভার্ট করে দিচ্ছে, সেখানে আপনি বললেন টুকরে টুকরে গ্যাং। এখান থেকে আমার মনে পড়লো যে রিসেন্টলি যে যে ইলেকশন হয়েছে স্টুডেন্টদের, সেখানে বামপন্থী যে সংগঠনগুলো আছে তারা জয়ী হয়েছে। আপনার কি মনে হয় যে বিজেপি, আপনি যেটা বলছেন যে সাম্প্রদায়িক শক্তি আরও বিভিন্ন জিনিসপত্র, সেটাকে আটকানোর জন্য ছাত্র সমাজে কোথাও গিয়ে এগিয়ে আসবে এবং তারাই একমাত্র পারে তাদেরকে আটকাতে, নাকি আপনার কি মনে হয় যে কীভাবে এটাকে আটকানো যায়? ছাত্র সমাজ এবং মধ্যবিত্ত মানে তরুণ প্রজন্মের যারা শিক্ষিত তরুণ প্রজন্ম, তাদের একটা বড় রোল আছে। তারা মুশকিলটা যেটা হচ্ছে, এই কথা মানতেই হবে যে তারা মানুষের এই বিজেপি বা তৃণমূল কংগ্রেসের এই যে বিভাজনের যে রাজনীতি, এর শিকার হয়ে যাচ্ছে অনেক ক্ষেত্রে, এবং তারা বুঝতে পারছে না বিজেপির যে বিপদটা আর তৃণমূলের যে দুর্নীতিটা, এটা অনেক মানুষ এখন বুঝতে পারছে না। তারা এগুলোকে স্বাভাবিক বলে মেনে নিচ্ছে। জেলে যাচ্ছেন, এটাকে মানুষের কাছে এটাকে মনে হচ্ছে নর্মাল হয়ে গেছে, এটা স্বাভাবিক বলে মনে হচ্ছে। অনেক কিছু কনসেন্ট দিয়ে দিচ্ছে, যেটা গ্রামসি বলেছিল না, এটা সম্মতি দিয়ে দিচ্ছে। এদের অন্যায় এত কাজ, এত দুর্নীতি, এত সামাজিক অন্যায় হচ্ছে, তার বিরুদ্ধে এই ইয়ঙ্গার জেনারেশনের যেভাবে প্রতিবাদ করা উচিত সেটা করছে। কিন্তু জেনুইন নির্বাচনটা যেটা হলো, এই একটা বিরাট ভোটের ব্যবধানে যে বামপন্থীরা যে জিতলো, এইটা খুব আশা, এটা একটা খুব চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে। কিন্তু সেটা
এখানে কতটা কি হবে সেটা দেখা যাক, প্রচারটা আমাদের উঠে তুলতে হবে। রিসেন্টলি বিজেপি তাদের প্রার্থী ঘোষণা করেছে, রাজু বিস্তারকে এখানে প্রার্থী করা হয়েছে, কিন্তু কার্শিয়াংয়ে যিনি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা তিনি তার একদম মানে সবার সামনে তিনি বিদ্রোহ ঘোষণা করেছেন। তিনি বলেছেন তিনি একা লড়বেন, দরকার হলে নির্দল হয়ে লড়বেন। কি মনে হচ্ছে, কোথাও কি বিজেপির ভোট কাটবে, বামপন্থীরা কি এখানে কোনো সুবিধা করতে পারবে সেই এখানে? শুধু বিজেপি না, তৃণমূল কংগ্রেসও যে প্রার্থী দিয়েছে এবং সেই প্রার্থীর ওপরে যারা পাহাড়ে যারা বিভিন্ন ধরনের যারা সাধারণ মানুষ বা বিভিন্ন পার্টি আছে, এই গোপাল আমাকেও মানতে চাইছে না। আবার এখানে একজন সিংলা বলে একজন, তিনি ছিলেন আগে ফরেন সেক্রেটারি, তিনি এখানে প্রার্থী হতে চেয়েছিলেন। তারও একটা বেশ ভালো মানে গ্রুপ এখানে আছে, কয়েকজন বিধায়ক তারা ওই সিংলার পক্ষে আছে। স্বাভাবিকভাবে তৃণমূলের মধ্যেও অসন্তোষ আছে, বিজেপির মধ্যেও কিন্তু অসন্তোষ আছে। আমরা চেষ্টা করছি এই অসন্তোষটাকে কীভাবে, আরও অনেক ক্ষুদ্র ক্ষুদ্র ছোটো ছোটো হামরো পার্টির মতো এরকম ছোটো ছোটো পার্টি আছে, অনেক যারা পুরনো সিপিআইএমের এক সময় খুব ভালো সমর্থক এখানে ছিল। এই যে বসে পড়া যে মানুষগুলো, কংগ্রেসেরও কিছু লোক এখানে আছে, টিবেটানদের মধ্যে একটা কংগ্রেসের একটা ভালো সমর্থন আছে। এই সমস্তগুলোকে আমরা একত্রিত করার চেষ্টা করব। আপনার কাছে আমার শেষ প্রশ্ন, শঙ্কর ঘোষ বিজেপিতে যাওয়ায় এখানকার বামপন্থী যে সমর্থক বা দল তাদের কি কোনো ক্ষতি হয়েছে, কি বলবেন? না, একটা যে কোনো যদি পার্টি থেকে চলে যায় ক্ষতি তো হয়, এটা তো অস্বীকার করে লাভ নেই। এবং ও এখানে অনেক ভোটে জিতেছেও, কিন্তু পার্টির মধ্যে সেটা কোনো প্রভাব বিস্তার করতে পারেনি, কিন্তু ভোট পেয়েছে এবং অনেক ভোটে জিতেছে ওইখানে। আর যে কোনো একজন আমাদের কমিউনিস্ট পার্টি থেকে যদি যে কেউ যদি চলে, কিন্তু কমিউনিস্ট পার্টি তো একটা নীতি আদর্শ ভিত্তিতে একটা পার্টি এবং সেখানে শৃঙ্খলাটাকে মেনে চলতে হয়। তার মধ্যে সবচেয়ে বড় জিনিস যেটা ছিল, একটা বড় অ্যাসপিরেশন ছিল সে এমএলএ হবে। আরে তাকে আমরা কাউন্সিলরও করেছি, পার্টির সেক্রেটারি মেম্বার ছিল, তাকে তো পার্টিতে কম সম্মান দেওয়া হয়নি। শুধু এমএলএ হতে হবে অন্য তার জন্য অন্য পার্টিতে চলে যাব, এটা কেন থাকবে কেন? কিন্তু এখন তো সে চলে গেছে, সে আমাদের শত্রুপক্ষে আছে, তার বিরুদ্ধে বিজেপির বিরুদ্ধে লড়াই করা মানে তার বিরুদ্ধেও লড়াই করা, সে লড়াই আমরা করছি।